আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। সকলের কাছ থেকে বিদায় নিয়ে তাদের সাথেই কলকাতা রওনা হয়ে আসতে বাধ্য হলাম। বেগম সুলাইমান আমার শরীর ও চেহারার অবস্থা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলেন। 1.5 মাস পরে আমি কলকাতায় হাজির হলাম অসুস্থ শরীর নিয়ে। বেকার হোস্টেলে এসে আমি আরো অসুস্থ হয়ে পড়লাম। আমার জ্বর মোটেই ছাড়ছিল না। শহীদ সাহেব খবর পেয়ে এত কাজের ভিতরেও আমার মতো সামান্য কর্মীর কথা ভোলেন নাই। ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিনের ইউরোপিয়ান ওয়ার্ডে আমার জন্য সিট ঠিক করে খবর পাঠিয়ে দিলেন। 15 দিন হাসপাতালে ছিলাম। তিনি ফোন করে প্রিন্সিপালের কাছ থেকে খোঁজ নিতেন। সেজন্যই প্রিন্সিপাল আমাকে দেখতে আসতেন। আমি ভালো হয়ে আবার হোস্টেলে ফিরে এলাম। আসানসোলে ইউরোপিয়ান ভদ্রমহিলার কাছ থেকে এবং নিজ হাতে কাজ করে যে অভিজ্ঞতা পেয়েছিলাম, পরবর্তী জীবনে তা আমার অনেক উপকার করেছিল বিভিন্ন সময় বিভিন্ন কাজে। এই সময় মনস্থির করলাম আমাকে বিএ পরীক্ষা দিতে হবে। ডক্টর জুবেরি আমাদের প্রিন্সিপাল ছিলেন, তার সাথে সাক্ষাৎ করলাম। তিনি বললেন, তুমি যথেষ্ট কাজ করেছো পাকিস্তান অর্জন করার জন্য, তোমাকে আমি বাধা দিতে চাই না। তুমি যদি ওয়াদা করো যে এই কয় মাস লেখাপড়া করবা এবং কলকাতা ছেড়ে বাইরে কোথাও চলে যাবা এবং ফাইনাল পরীক্ষার পূর্বেই এসে পরীক্ষা দিবা, তাহলে তোমাকে আমি অনুমতি দিব। তখন টেস্ট পরীক্ষা হয়ে গেছে। আমি ওয়াদা করলাম প্রফেসর তাহের জামিল, প্রফেসর সাইদুর রহমান এবং প্রফেসর নাজির আহমেদের সামনে। আমি অনুমতি নিয়ে আমার এক বাল্যবন্ধু ও সহপাঠী, তার নাম ছিল শেখ শাহাদাত হোসেন, 1946 সালে বিএ পাশ করেছে, এখন হাওড়ার উল্টোডাঙায় চাকরি করে। ওর কাছে চলে গেলাম সমস্ত বইপত্র নিয়ে। পরীক্ষার কিছুদিন পূর্বে কলকাতায় চলে আসি। হোস্টেল ছেড়ে দিয়েছি। আমার ছোট বোনের স্বামী বরিশালের অ্যাডভোকেট আব্দুর রব শেরনিয়াবত তখন পার্ক সার্কাসে একটা বাসা ভাড়া নিয়েছেন। আমার বোনও থাকতো, তার কাছেই উঠলাম। কিছুদিন পরে রেনুও কলকাতায় এসে হাজির। রেনুর ধারণা পরীক্ষার সময় সে আমার কাছে থাকলে আমি নিশ্চয়ই পাশ করব। বিএ পরীক্ষা দিয়ে পাশ করলাম। শেখ শাহাদাত হোসেন 2 মাসের ছুটি নিয়ে আমাকে পড়তে সাহায্য করেছিল। পরে জীবনে অনেক ক্ষতি আমার সে করেছে, এর জন্য তাকে কোনোদিনই কিছু বলি নাই। ওর বাড়ি আমার বাড়ির কাছাকাছি। হাসিম সাহেব মুসলিম লীগের সভাপতি হতে চাইলেন, কারণ মাওলানা আকরাম খাঁ সাহেব পদত্যাগ করেছিলেন। শহীদ সাহেব রাজি হন নাই। মাওলানা সাহেবকে অনুরোধ করে পদত্যাগপত্র প্রত্যাহার করিয়েছিলেন। হাসিম সাহেব রাগ করে লীগ সেক্রেটারি পদ থেকে ছুটি নিয়ে বর্ধমানে চলে গিয়েছিলেন। যখন তিনি কলকাতা আসতেন মিল্লাত প্রেসেই থাকতেন। হাসিম সাহেব এই সময় ছাত্র ও যুবকদের মধ্যে জনপ্রিয়তা অনেক হারিয়ে ফেলেছিলেন। আমাদের অনেকেরই মোহ তার উপর থেকে ছুটে গিয়েছিল। সে অনেক কথা,
তিনি কলকাতা আসলেই শহীদ সাহেবের বিরুদ্ধে সমালোচনা করতেন। এর প্রধান কারণ ছিল মিল্লাত কাগজকে দৈনিক করতে সাহায্য না করে তিনি দৈনিক ইত্তেহাদ কাগজ বের করেছিলেন নবাবজাদা হাসান আলী সাহেবের ব্যবস্থাপনা এবং আবুল মনসুর আহমদ সাহেবের সম্পাদনায়। মাওলানা আকরাম খাঁ সাহেবের দৈনিক আজাদও খেপে গিয়েছিল শহীদ সাহেবের উপর, কারণ পূর্বে একমাত্র আজাদ ছিল মুসলমানদের দৈনিক। এখন আরেকটা কাগজ বের হওয়াতে মাওলানা সাহেব যতটা নন, তার দলবল খুব বেশি রাগ করেছিল। 1946 সালের শেষের দিকে ভারতের রাজনীতিতে এক জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ব্রিটিশ সরকার বদ্ধপরিকর যে কোনো মতে ক্ষমতা হস্তান্তর করতে। ক্যাবিনেট মিশনের প্রস্তাব মুসলিম লীগ গ্রহণ করেছিল, কিন্তু কংগ্রেস প্রথমে গ্রহণ করে পরে পিছিয়ে যাওয়া সত্ত্বেও কংগ্রেসকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বড়লাট লর্ড ওয়েভেল ঘোষণা করলেন। লর্ড ওয়েভেল মুসলিম লীগের সাথে ভালো ব্যবহার না করায় মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করতে অস্বীকার করে। কংগ্রেস পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে সরকারে যোগদান করে। যদিও লর্ড ওয়েভেল ঘোষণা করেছিলেন মুসলিম লীগের জন্য 5টা মন্ত্রিত্বের পদ খালি রইল, ইচ্ছে করলে তারা যে কোনো মুহূর্তে যোগদান করতে পারে। সরকারে যোগদান না করে একটু অসুবিধায় পড়েছিল মুসলিম লীগ। শেষ পর্যন্ত জনাব সোহরাওয়ার্দী লর্ড ওয়েভেলের সাথে সাক্ষাৎ করেন এবং মুসলিম লীগ যাতে অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করতে পারে সেই সম্বন্ধে আলোচনা করেন। মিস্টার জিন্নাহ তাকে অনুমতি দিয়েছিলেন আলোচনা চালাতে। শেষ পর্যন্ত জিন্নাহ ওয়েভেল আলোচনা করে মুসলিম লীগ সরকারে যোগদান করতে রাজি হয়। অক্টোবর মাসের শেষের দিকে লিয়াকত আলী খান, আই চুন্দ্রিগড়, আব্দুর রব নিস্তার, রাজা গজনফর আলী খান এবং যোগেন্দ্রনাথ মণ্ডল মুসলিম লীগের তরফ থেকে অন্তর্বর্তীকালীন ভারত সরকারে যোগদান করেন। মুসলিম লীগ যদি কেন্দ্রীয় সরকারে যোগদান না করত, তবে কংগ্রেস কিছুতেই পাকিস্তান দাবি মানতে চাইত না। 1947 সালের জুন মাসে ঘোষণা করা হলো ভারতবর্ষ ভাগ হবে। কংগ্রেস ভারতবর্ষকে ভাগ করতে রাজি হয়েছে এই জন্য যে বাংলাদেশ ও পাঞ্জাব ভাগ হবে। আসামের সিলেট জেলা ছাড়া আর কিছুই পাকিস্তানে আসবে না। আজ এ পর্যন্ত।